আপনারা আপনাদের 24 দফা ইশতেহারে আরো যা যা বলছেন সেদিকে আরেকটু কথা বলি। দ্বিতীয় 2 নাম্বার পয়েন্টে আপনারা বলছেন জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। সেখানে খুব দারুণ কথা, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, কিন্তু সেখানে আপনারা বলছেন যে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি। প্রায় দেখছি আহতরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করছেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে, জুলাই ফাউন্ডেশনে গিয়ে আহতরা হামলা করছেন। আবার দেখছি যে শহীদ আবদুল্লাহর মা তিনি কেঁদে কেঁদে অভিযোগ করছেন যে হাসনাত সার্জিসরা এখন আর ফোনও ধরেন না, 100 বার ফোন করলেও একবার ফোন ধরে না হাসনাত সার্জিসরা। মানে আপনাদের দলের মানে প্রমিনেন্ট নেতাদের বিরুদ্ধে জুলাই শহীদদের বাবা মাদের যদি এমন অভিযোগ থাকে, তাহলে আপনাদের এই প্রতিশ্রুতিকে কেন মানুষ বিশ্বাস করবে? না, অবশ্যই আমাদের তো এটা তো একটা দলের প্রতিশ্রুতি, এবং দল যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে সেটারও আমরা যেমন আজকে তুলনা করতে পারি যে বিএনপি 2001 সালের নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিল সেই ইশতেহার কতটা বাস্তবায়ন করেছে আজকে যেমন আমরা তুলনা করতে পারি। ফলে ওই আমাদের যে আজকে যে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি এই 24 দফার মধ্যে, এটাও তো তুলনা করার সুযোগ থাকবে। আর আমি কিন্তু দেখেছি যে সার্জিস, স্পেশালি সার্জিস, এই আপনার এই পদযাত্রা একটা জিনিস খেয়াল করবেন, এই আমাদের যে পদযাত্রাটা হলো, সার্জিস কিন্তু এইটার পুরোটারই কনভেনার ছিলেন এই পুরো পদযাত্রা। তার মধ্যেও কিন্তু তিনি 2 বার ঢাকায় এসে অনেকগুলো শহীদ এবং আহত পরিবারের সাথে বিভিন্ন মিটিং করেছেন, এটা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ফলে ওই যিনি শহীদের যিনি ফ্যামিলি অভিযোগ করেছেন বা একটা অনুযোগ করেছেন, সেটা অবশ্যই দুঃখজনক। সেটা নিশ্চয়ই তারা বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো কখনো একটা ঝামেলা হয়ে থাকতে পারে, কিন্তু আমি অন্তত তাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি দেখি নাই। মানে এইবার এই পদযাত্রা চলতেই 2 বার তিনি ঢাকায় এসে বসে তারপর আবার গেছেন। কিন্তু আসলে তাদের প্রায়োরিটিতে জুলাই ফাউন্ডেশন পড়ে নাই, তাদের অন্যান্য অনেক কাজ আছে, তারা ছেড়ে গেছেন, পদত্যাগ করেছেন। সার্জিসের কথা বলছি, এমনকি স্নিগ্ধ তিনিও ছেড়ে গেছেন। যারা আসলে জুলাই ফাউন্ডেশন, যারা জুলাই শহীদ আহতদের নিয়ে কাজ করার কথা ছিল, প্রায়োরিটিতে তো রইল না তারা আসলে। না, জুলাই ফাউন্ডেশনে কি কি ঘটছে আমি পুরোটা জানি না, কিন্তু জুলাই ফাউন্ডেশনে এখানে অনেকেই ছিলেন। এটা তো একটা প্রতিষ্ঠান, আজকে আপনি কালকে আমি যেই হোক, কিন্তু প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের মতো করে তার যেটা সার্ভ করার কথা সেটা সার্ভ করাটাই উচিত। মানে স্নিগ্ধ আজকে আছে, কালকে নাই থাকতে পারে, বা সার্জিস একসময় দায়িত্ব পালন করেছেন, এরপর তার সাংগঠনিক ব্যস্ততা। আমি তো মনে করি যে সার্জিস এটা খুব গুরুত্বপূর্ণ একটা নজির স্থাপন করেছেন, কারণ তিনি যখন দেখেছেন যে তার সাংগঠনিক এবং রাজনৈতিক ব্যস্ততা এত বেড়ে গেছে যে তিনি এখানে সময় দিতে পারছেন না, তখন তিনি কিন্তু এটার দায়িত্ব ধরে না রেখে ছেড়ে দিয়ে অন্য আরেকজনকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। জি জি, সেটা নিশ্চয়ই প্রশংসার যোগ্য। মানে পদত্যাগ করাটা আমাদের সংস্কৃতিতে একটু মনে হয় যেন ভালোভাবেই দেখা হয়, কিন্তু শহীদ আহত এই এদেরকে নিয়ে যাদের সংগঠনটি কাজ করছে সেটি আসলে প্রায়োরিটিতে পড়ে নাই, এটি একটা বিষয়। স্নিগ্ধর প্রায়োরিটিতেও পড়লো না, তারও ব্যক্তিগত কাজ, পড়াশোনা, উচ্চশিক্ষা ইত্যাদি কারণে সেও ছেড়ে গেল। এই হচ্ছে আসলে প্রায়োরিটি যদি এমন হয়, সেজন্যই আমি আসলে এই প্রশ্নটি করছিলাম। আরেকটু আগাই, আপনারা আপনাদের 6 নম্বর ধারায় বলছেন জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে আপনারা বলছেন যে কোনো গ্রেপ্তারের ক্ষেত্রে ওয়ারেন্ট বা সুস্পষ্ট কারণের উল্লেখ থাকতে হবে, কোট আনকোট। এই অংশটুকু আমি পড়লাম, কিন্তু আমরা দেখলাম পটিয়ায় রাস্তায় একজন ছাত্রলীগ নেতাকে দেখে, দীপঙ্কর সাহা নামের একজনকে দেখে, তাকে ধরে বৈষম্য বিরোধী ছাত্ররা নিয়ে গিয়ে থানায় দিল। থানায় গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট নাই, ইভেন মামলাই নাই আসলে তার বিরুদ্ধে। থানায় তাকে গ্রেপ্তারের জন্য চাপ সৃষ্টি করা হলো, যখন মামলা না নিল তখন সংঘর্ষে লিপ্ত হলো। তারপরে তো তাদের পুলিশ অফিসারদেরকে সেখান থেকে সরিয়ে দেবার জন্য, তাদেরকে মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য রাস্তা ব্লকেট করা হলো। এরকম অনেকগুলো কর্মসূচি হলো। আপনাদের এনসিপির যুগ্ম সদস্য সচিব তিনি বললেন পটিয়া থানাকে মাটির সাথে মিশায় দিতে হবে। সেখানেও আপনাদের যে অঙ্গীকার, সেটাকে মানুষ কেন বিশ্বাস করবে যখন আপনারা বলছেন যে কোনো গ্রেপ্তারের ক্ষেত্রে ওয়ারেন্ট বা সুস্পষ্ট কারণের উল্লেখ থাকতে হবে, মামলাই নাই আপনারা গ্রেপ্তার করাতে যাচ্ছেন? ওকে, 1 নম্বর কথা হচ্ছে এখন আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী বলেন, পুলিশ বলেন, এবং এইসব ব্যাপারগুলো যেভাবে একটা নর্মাল সিচুয়েশনে মানে ফাংশন করে সেভাবে ফাংশন করছে না। পাশাপাশি বাংলাদেশে খুব মানে উইদিন 1 ইয়ার একটা বড় সড় ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, এবং এখনো বেশিরভাগ আসামি আসলে মানে আউট অফ ট্রেস, কিংবা অনেকে জামিন টামিন ইত্যাদি পেয়েছে। ফলে এই যে তরুণদের কথা বললেন, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য তরুণরা, তাদের মধ্যে একটা মানে অ্যাগ্রিভড, তারা অনেক ক্ষেত্রে অ্যাগ্রিভড। এই কারণে তারা অনেক সময় এই ছাত্রলীগ পরিচয় কাউকে পেলে তখন তারা চায় যে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা পুলিশ তাদেরকে ধরবে। তো সেক্ষেত্রে অনেক সময় পুলিশ এটা করে না, এই কারণে তারা ক্ষোভ হয়, এবং তারপরে যে অনেক সময়
রাগী কথাবার্তা, যেটা রেফারেন্স আপনি দিলেন, এইসব হয়। কিন্তু আমরা যে ইশতেহারের কথা বলছি, যেটা আপনি বললেন যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে না, এটা আমরা একটা স্টেট পুনর্গঠিত হয়ে যাওয়ার পরে একটা নর্মাল সময়ের কথা বলছি, যে যখন সমস্ত কিছু একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে, সমস্ত কিছু শৃঙ্খলার মধ্যে একটা এরকম করে চললে আসবে কি করে তুষার? মানে যেভাবে চলছে, না, যেভাবে থানায় ধরে গিয়ে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, বা রাত বিরাতে সেখান থেকে কোনোভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা পেলে তাকে নিয়ে গিয়ে ধরে দিচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা চাঁদার দাবির অভিযোগও উঠছে, এটি আমি বলছি সচিব সভাপতিকে মানে গ্রেপ্তার করেছিল, সেটা অবশ্য আন্দোলনের কিছুদিন পরপরই বা আগস্টের পরপরই, গত বছরের ঘটনা। মানে এরকম যদি চলতে থাকে তাহলে নর্মালটা হবে কি করে? আমি মনে করি যে খুব দ্রুত সময় নর্মাল হয়ে যাবে, যখন ইলেকশনের আগে। এইটা তো একটা ইন্টারিম সিচুয়েশন, এবং ইন্টারিম সিচুয়েশনের মধ্যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার এমন ভাবে ধ্বংস করে দিয়ে গেছে যে এগুলো এখন যেভাবে কাজ করার কথা সেভাবে করছে না, বা একটা যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কাজ করার কথা এটা করে না। করছিল তো থানা তো পটিয়া থানায় অন্তত তারা তো ঠিক আইন অনুযায়ী কাজ করলো, যে গ্রেপ্তার হবে করবো কি করে মামলায় যদি না থাকে, ঠিক আইনি প্রক্রিয়া তো করছে না। তাদের বিরুদ্ধে ওই স্থানীয় যারা ছাত্র সংগঠক এবং যারা আছে তারা দাবি করেছে যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, ফলে তার এই অভিযোগগুলো খতিয়ে দেখে দরকার পড়লে তাকে তার যেন মামলা দেওয়া হয়। এবং একটা ছাত্রলীগের ক্যাডার যারা তার ভুক্তভোগী, তারাই তো তাকে ধরেছে, যারা লম্বা সময় ধরে তার ভুক্তভোগী হয়েছে তারাই ধরেছে। এখন মামলা নাই, কিংবা অনেক সময় আওয়ামী লীগ আমলে তো মামলা হওয়ার সুযোগ ছিল না। আওয়ামী লীগ আমলে একটা ছাত্রলীগের নামে তো কোনো মামলা হবে না, তাই না? এটাই খুব স্বাভাবিক। কিন্তু ওই সময় যারা গত 15 বছরে যারা ওই অঞ্চলে যারা তরুণ, তারা নিশ্চয়ই তার দ্বারা অনেকভাবে আক্রান্ত হয়েছে।